আত্মহনন শব্দটি দুটি অংশে বিভক্ত। আত্ম, নিজ এবং হনন, বিনাশ, হত্যা। আত্মহনন শব্দের অর্থ নিজেকে হত্যা করা বা আত্মহত্যা করা। এটি এক ধরনের চরম আত্মঘাতী সিদ্ধান্ত, যেখানে কোনো ব্যক্তি নিজের জীবন নিজেই বিনাশ করেন। আত্মহনন শব্দটি সাধারণত এমন পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে কেউ ইচ্ছাকৃত নিজের জীবন শেষ করেন। এটি মানসিক, সামাজিক, অর্থনৈতিক বা অন্যান্য ব্যক্তিগত সংকটের কারণে ঘটতে পারে। এটি যে রাজনীতিকেও প্রভাবিত করে তার অসংখ্য নমুনা অতি সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে প্রকটভাবে অনুভূত। আত্মহননের কারণ হিসেবে মনস্তাত্ত্বিকরা এসব কারণ দেখাচ্ছেন: মানসিক অবসাদ ও হতাশা, আর্থিক সংকট, পারিবারিক ও সামাজিক চাপ, প্রেম ঘটিত ব্যর্থতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা, একাকিত্ব এবং হতাশা ইত্যাদি। বলা বাহুল্য, রাজনৈতিক আত্মহননের মধ্যে এসবের লেশমাত্র অস্তিত্ব নেই। তাহলে কি কারণে রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের মধ্যে নিজেদের জীবন বিনাশের সর্বনাশা কাজটি করেন? আত্মহননের সঙ্গে যখন রাজনীতির সংযোগ ঘটে, তখন রাজনীতিকে বোঝা জরুরি হয়ে পড়ে। গতানুগতিকভাবে রাজনীতি হলো রাজার নীতি। পরে রাজার নীতি প্রজার নীতিতে পরিণত হয়। প্রজারা প্রতিনিধিত্ব করে রাজার রাজসভায় বা রাজার নীতিতে। এভাবে কে প্রজার প্রতিনিধিত্ব করবে সেটি নিয়ে প্রজা সাধারণের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার ফলাফলই আজকের রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো নাগরিক সাধারণকে বলতে থাকেন কে তাদের জন্য কত ভালো করবেন। নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি দিয়ে তারা তুষ্ট করতে চেষ্টা করেন নাগরিক সাধারণকে। সেটি ছিল ভালোত্বের প্রতিযোগিতা, সেবার প্রতিযোগিতা ও কল্যাণের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম নির্বাচন। ইতিহাসের পথ বেয়ে নির্বাচনের আইন কানুন ও বিধিবিধান প্রণীত হয়েছে। সহজ সরলভাবে সেসব বিধিবিধান মেনে নিয়ে নির্বাচন করতে বাধা নেই, বিপত্তি নেই। কিন্তু বাধা দিলে অবশ্যই বাধে লড়াই। সে লড়াইয়ে জেতার জন্য রাজনৈতিক এলিটরা আমাদের মতো এসব দেশে হেন অন্যায় নেই যা করেন না। সেটাকে আমরা বলি নির্বাচনী রাজনীতি। রাজনীতির এই গতানুগতিক ধারণা ও প্রক্রিয়ার নতুন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পাশ্চাত্য রাজনীতি অধ্যয়নে ব্যাপক উন্নয়ন ঘটে। পুরনো কথাকে নতুনভাবে নতুন সংখ্যায় ব্যাখ্যাকরণের প্রয়াস লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন রাজনীতির সংজ্ঞা দেন নতুন করে। তিনি বলেন, পলিটিক্স মিনস অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ অ্যান্ড রিসোর্সেস। রাজনীতি হল নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি। বর্তমানে রাজনীতি অধ্যয়নের কেন্দ্রবিন্দু হল ক্ষমতা। আগের দিনে পলিটিক্স ইজ সার্ভিস বা সেবাই রাজনীতি। এর পরিবর্তে এখন বলা হয় পলিটিক্স ইজ অ্যাবাউট পাওয়ার। সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানী মিশেল ফুকো এবং লুকস একই ধারণা পোষণ করেন। রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক আছে। ইতিবাচক দৃষ্টিকোণ যখন রাজনৈতিক সমাধান বা পলিটিক্যাল সলিউশন হিসেবে ব্যবহৃত হয়, যেখানে সমঝোতা ও অহিংস পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। একে শাসনের শিল্প বা বিজ্ঞান, দ্য আর্ট অর সায়েন্স অফ গভর্নমেন্ট হিসেবেও বর্ণনা করা হয়। নেতিবাচক দৃষ্টিকোণ অনেক ক্ষেত্রে রাজনীতির ক্ষমতা দখল, দুর্নীতি ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত, যা নেতিবাচক অর্থ বহন করে। এটি বিভেদ ও মতানৈক্যের সৃষ্টি করতে পারে, বিশেষত যখন এটি স্বার্থান্বেষী বা অসৎ উদ্দেশ্যে পরিচালিত হয়। বাংলাদেশে এখন এবং তখন যে রাজনীতির চর্চা হয়েছে তা ডেভিড ইস্টনের সংজ্ঞায় অনেকটা কাছাকাছি বলা যায়। এই মুহূর্তে স্বৈরাচার বিদায় নিলেও আমাদের মনমগজে স্বার্থ ও সম্পদের সেই দ্বন্দ্ব যে উপস্থিত আছে তা প্রমাণিত হয় আমাদের আত্মহননে, আমাদের কার্যক্রমে। আমরা প্রাথমিকভাবে রাজনীতিকে আত্মহননের সঙ্গে তুলনা করার প্রয়াস পেয়েছি। অবশেষে দেখতে পাচ্ছি রাজনীতির নেতিবাচক অংশই আত্মহননের পথ। অতি সম্প্রতি বাংলাদেশে নিজ নিজ রাজনৈতিক দল অথবা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ ও সংঘর্ষ, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে, যা কোনো ক্রমেই রাজনীতি হতে পারে না। রাজনীতিতে বিরোধ থাকবে, সেটাই স্বাভাবিক। বিরোধ কখনোই শত্রুতায় পরিণত হবে না। আওয়ামী আমলে বিরোধী রাজনীতি মানেই শত্রুতা এবং দেশদ্রোহী বলে চিহ্নিত হতো। এখন যখন আমরা আওয়ামী দুর্বৃত্তকে তাড়িয়ে একটি নতুন অধ্যায়, নতুন সংস্কৃতি এবং নতুন ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছি, তখন ভাইয়ে ভাইয়ে মারামারি ও খুনোখুনি কোনো মতেই কাম্য হতে পারে না। আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করেছি যে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অভ্যন্তরীণ পর্যায়ে, বিশেষত শাখা প্রশাখায় ব্যক্তিগত বিদ্বেষ
বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা প্রবল আকার ধারণ করেছে। বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত প্রতিবেদনগুলোর দিকে দৃষ্টি দিলে আমরা বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারব। এমন বহু উদাহরণের কথা বলা যায়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে স্পষ্ট হয়েছে যে এসব ব্যক্তি কথিত নেতিবাচক রাজনীতির ধারক ও বাহকে পরিণত হয়েছে। এসব সংঘর্ষ হামলার কারণ রাজনীতি নয়, বরং ব্যক্তির প্রভাব বিস্তার, দখল বেদখল, চাঁদাবাজি, সেই সঙ্গে কথিত সম্পদ বন্টনের কর্তৃত্ব। যদি 5 আগস্ট পরবর্তী দিনগুলির হিসাব কষা যায়, তাহলে বিএনপির ঘটানো এই ধরনের ঘটনার তালিকা হবে অনেক দীর্ঘ। 21শে মার্চ একটি প্রধান ইংরেজি দৈনিকের প্রধান প্রতিবেদনে দেখা যায়, বিগত 7 মাসে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে 43 ব্যক্তি প্রাণ হারিয়েছে। প্রতিবেদনে আরও দেখা যায়, ওই একই সময় অভ্যন্তরীণ দ্বন্দ্বে 200টি ঘটনায় কমপক্ষে 2000 বিএনপি কর্মী আহত হয়েছে। এর অধিকাংশই সংঘটিত হয়েছে কমিটির পদপদবি এবং স্থানীয় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে। কষ্টের কথা এই যে মানবাধিকারের জন্য বিএনপি জামাত দীর্ঘকাল সংগ্রাম করেছে, তাদের অনুসারীদের মধ্যে এরকম নির্মমতার ঘটনা দুঃখজনক। ঘটনাগুলোর হিসাব নিকাশ নিলে দেখা যায় যে বিএনপি বনাম বিএনপি অধিকাংশ ক্ষেত্রে প্রতিপক্ষ। বিএনপি বনাম জামাত সংঘর্ষগুলো কাম্য নয়। এই সেদিন তারা হাতে হাত, কাঁধে কাঁধ রেখে স্বৈরাচারের বিরুদ্ধে আত্মত্যাগ করেছে। সেই রক্তের দাগ মুছে যেতে না যেতেই এই ধরনের সংঘর্ষ নাগরিক সাধারণের মনকে বিষিয়ে দেয়। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে এ ধরনের অন্তর্দ্বন্দ্ব বিএনপির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। বিশেষ করে নির্বাচনের পূর্ব মুহূর্তে এই ধরনের দ্বন্দ্ব তাদের জনপ্রিয়তায় ভাটা আনছে। রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক ধারা প্রবহমান রয়েছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান অসংখ্যবার নেতাকর্মীদের এ ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করে সংযমী আচরণ করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই প্রায় 2000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে জামাত নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে। এতৎসত্ত্বেও বিরোধ অবসানের কোনো লক্ষণ প্রতিভাত হয়নি। সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যাবে যে নেতাকর্মীদের খাই খাই রব, ক্ষমতার দুর্নিবার আকাঙ্ক্ষা, নেতৃত্বের কন্দল ও অর্থ লালসা এর প্রধান কারণ। এর প্রতিকারে রাজনৈতিক নেতৃত্বকে ক. নেতাকর্মীদের নৈতিক পুনর্গঠনের পদক্ষেপ নিতে হবে, খ. রাজনৈতিক সহনশীলতা ও সমঝোতার দীক্ষা নিতে হবে, গ. পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের রাজনৈতিক পরিপক্কতা অর্জন করতে হবে, ঘ. ধর্মীয় অনুশীলনের মাধ্যমে ব্যক্তির নৈতিক জীবন পরিশুদ্ধ করতে হবে ও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে নাগরিক জীবনের পরিবর্তন ঘটাতে হবে, চ. শাখা প্রশাখা তথা সামগ্রিক নেতৃত্ব নির্ধারণে ব্যক্তির ইতিবাচক গুণাবলীর মূল্যায়ন করতে হবে, সৎ, সহজ, সরল ও মানবিক গুণাবলীকে মূল্যায়ন করতে হবে। বিএনপির জন্য একটি অস্থির দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। কোথাও কোথাও নেতা নেত্রীর মূল্যায়নের দৈর্ঘ্যপ্রস্থ দেখা হয়েছে। মানি ও মাস্তানি প্রাধান্য পেয়েছে। এখন সময় এসেছে হাইব্রিড নেতৃত্বের পরিবর্তে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠার। ছ. তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে অন্তত নেতৃত্ব নির্ণয়ে গণতন্ত্রকে একমাত্র প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে নির্ণীত ব্যক্তি যদি দুর্বল হয়, তাহলে একসময় সংগঠনের জন্য সুফল বয়ে আনবে, অন্যদিকে নেতিবাচক লোকের দলের জন্য শুধু বদনামি কামাই করবে। জ. সর্বস্তরের নেতৃত্বের অনুগত্যকে মেনে নেয়ার দীক্ষা অর্জন করতে হবে। অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে। এসব কিছুর মধ্যে দিয়ে আত্মহননের তথা নেতিবাচক রাজনীতির অবসান ঘটবে। রাজনীতি অনেকটা নদীর বহতার মতো। নদীর প্রবাহ যদি হয় সহজ সরল ও স্বাভাবিক, তাহলে কোনো না কোনো সময় তার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করবে। আর তা যদি হয় বাধাগ্রস্ত, তাহলে প্লাবন অবধারিত। 2024 সালের 26শে জুলাইয়ের গণবিপ্লব তার সাক্ষ্য। রাজনৈতিক ব্যক্তি, দল ও গোষ্ঠী যদি আত্মহননের পথ পরিহার না করে, তাহলে তাদের জন্য আরেকটি গণপ্লাবন অপেক্ষা করছে, আর এটি অবধারিত।